17 মার্চ 1987। দিনটা ছিল মঙ্গলবার। মুম্বাই শহরের লাখ লাখ মানুষ তখন সকালবেলা চায়ের কাপে চুমুক দিতে দিতে টাইমস অফ ইন্ডিয়ার খবর পড়ছেন। সেখানে খবর পড়তে পড়তেই হঠাৎ করে সবার নজরে পড়ে একটা ছোট্ট কিন্তু বেশ ইন্টারেস্টিং বিজ্ঞাপন। বিজ্ঞাপনটা ছিল ইংরেজিতে, লেখা ছিল ওয়ান্টেড ডাইনামিক গ্রাজুয়েটস ফর ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি অফিসার, সেন্ট্রাল গভর্নমেন্ট রিক্রুটমেন্ট। তার নিচে একটা অ্যাড্রেস, হোটেল তাজ ইন্টারকন্টিনেন্টাল, সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। এবার সালটা 2026 হোক বা 1987, সরকারি চাকরির জন্য সাধারণ মানুষের মধ্যে যে কি পরিমাণ ক্রেজ থাকে সেটা আমরা সবাই জানি। তার উপর সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট। তাছাড়া এখনকার দিনে হলে আমরা হয়তো একবার হলেও ইন্টারনেটে চেক করে নিতাম বা জিনিসটা ভেরিফাই করে নিতাম, কিন্তু সেই সময় তাজ হোটেলের নাম শুনেই মানুষ পাগল। তার উপর টাইমস অফ ইন্ডিয়ার মতো এত বড় খবরের কাগজে বিজ্ঞাপন। তাই সবাই ভাবলো নিশ্চয়ই কোনো বড়সড় সরকারি ব্যাপার, না হলে তাজ হোটেলে আবার ইন্টারভিউ হয়। যাই হোক, এর পরের দিন মানে 18 মার্চ 1987 সকাল থেকে তাজ হোটেলের সামনে ভিড় জমতে শুরু করেছে। শয়ে শয়ে ইয়াং ছেলেমেয়েরা স্যুট বুট পরে ফাইলে নিজেদের বায়োডাটা নিয়ে হাজির। দেখতে দেখতে এই ভিড় এতটাই বেড়ে যায় যে হোটেলের লবিতে তখন পা ফেলারও জায়গা নেই। হোটেলের ম্যানেজমেন্ট রীতিমতো হিমশিম খাচ্ছিল এই ভিড় সামলাতে। ঠিক সেই সময় সিনে এন্ট্রি নিল আমাদের এই গল্পের মুখ্য চরিত্র, মোহন সিং। মোহন সিং একজন হাই র্যাঙ্কিং সিবিআই অফিসার। এই হোটেলেরই 415 নম্বর স্যুটে তিনি উঠেছিলেন। রুম থেকে বেরিয়ে হোটেলের লবিতে এত ভিড় দেখে তিনি খুব বিরক্ত হয়ে গেলেন এবং হোটেলের ম্যানেজমেন্টকে বেশ কড়া গলাতেই বললেন, এত ভিড়ের মধ্যে কাজ করা যায় নাকি? সিক্রেসি বলে তো একটা ব্যাপার আছে। মুহূর্তের মধ্যে প্ল্যান চেঞ্জ। সবাইকে বললেন ইন্টারভিউর ভেন্যু শিফট হচ্ছে। যথারীতি তাতে কারোরই কোনো আপত্তি ছিল না। তারপর সবাইকে নিয়ে যাওয়া হলো নরিমান পয়েন্টের মিত্তাল টাওয়ার্সে। সেখানে তড়িঘড়ি করে ভাড়া নেওয়া হলো একটা টেম্পোরারি অফিস এবং তারপর শুরু হলো ইন্টারভিউ। একবার ভাবুন, যারা ইন্টারভিউ দিতে এসছে তাদের বিশ্বাসটা তখন কোন পর্যায়ে। তারা ভাবছে বাপ রে, সাথে সাথে ভেন্যু চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন নতুন অফিস ভাড়া হয়ে যাচ্ছে, আলাদাই ব্যাপার স্যাপার। যাই হোক, মিত্তাল টাওয়ার্সের সেই টেম্পোরারি অফিসে যখন মোহন সিং চেয়ারে এসে বসলেন, তাকে দেখে মনে হচ্ছিল একজন টিপিক্যাল সরকারি বড় বাবু। মাঝারি হাইট, শ্যামলা গায়ের রং, চোখে সবসময় চশমা। ওই যে আমরা একটা কথা বলি না, কমন ম্যান ফেস। তিনিও ছিলেন একটা কমন ম্যান ফেস। তবে হ্যাঁ, তার পাওয়ারফুল পার্সোনালিটি আর তার সাথে সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্ট মেশানো ইংলিশ শুনে ক্যান্ডিডেটদের মোটামুটি সবারই হাওয়া টাইট। এরপর শুরু হলো ইন্টারভিউ। প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য মাত্র 2 থেকে 3 মিনিট সময়। প্রশ্নগুলো একদম টু দ্য পয়েন্ট। না পড়াশোনা বা স্কিল নয়, তার ফোকাস ছিল পার্সোনালিটি আর মেন্টাল টাফনেসের উপর। যেরকম করাপশন দেখলে তুমি কি করবে, বা কোনো ইমার্জেন্সি সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করবে, এই ধরনের প্রশ্ন। আর এই প্রফেশনাল অ্যাপ্রোচটাই ইন্টারভিউটাকে আর অনেক বেশি অথেন্টিক করে তুলেছিল। যাই হোক, তো ওই দিন সারাদিন প্রায় কয়েকশো ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়ার পর মোহন সিং সেখান থেকে বেছে নিলেন বেস্ট 26 জন ক্যান্ডিডেটকে। আর এই সিলেকশন প্রসেসটাও ছিল খুব ইন্টারেস্টিং। তিনি কোনো ডিগ্রি দেখেননি, কোনো পড়াশোনার সার্টিফিকেট দেখেননি। তিনি শুধু দেখেছিলেন কারা সবচেয়ে বেশি অবিডিয়েন্ট আর কাদের মধ্যে সরকারি অফিসারের মতো একটা ব্যাপার আছে। তারপর মোহন সিং স্পটেই ওই 26 জন সিলেক্টেড ক্যান্ডিডেটের হাতে একটা করে অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দিলেন, আর তার সাথে একটা করে সিবিআই এর আইডি কার্ড, যেখানে অশোক স্তম্ভের ছবি দিয়ে লেখা ছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সে কি দারুণ উত্তেজনার মুহূর্ত। সবাই বিরাট খুশি। একে তো সরকারি চাকরি, তাও আবার যে সে ডিপার্টমেন্ট নয়, দেশের অন্যতম সরকারি সংস্থাগুলোর মধ্যে একটা, সিবিআই। ভাবতে কেমন লাগছে না? যাই হোক, সিলেকশন হয়ে যাওয়ার পর মোহন সিং সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলেন। তিনি বলেন, কাল সকাল ঠিক 11টার সময় সবাই তাজ হোটেলের সামনে চলে আসবে। কাল থেকেই তোমাদের ট্রেনিং শুরু হবে। আগামীকাল মুম্বাই শহরের একটা বড় জায়গায় রেড হবে, আর তোমরা সেখানে উপস্থিত থাকবে আর দেখবে সেখানে কিভাবে কাজকর্ম হয়। আর মনে রাখবে, এই খবরটা যেন কিছুতেই বাইরে না যায়।
কারণ এখন থেকে তোমরাই দেশের ইন্টেলিজেন্স অফিসার। আর এখান থেকেই শুরু হয় আসল কাউন্টডাউন। নমস্কার, আমি অপূর্ব, আর আবারও আপনাকে স্বাগত জানাই ইন্ডিয়াস বিগেস্ট হাইস্টের 3rd এপিসোডে। আশা করি এই অবধি শুনে আপনারা অনেকেই বুঝে গেছেন আজকে যে হাইস্ট নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি এটা কোনো সাধারণ হাইস্ট নয়। আজকের কেসটা এতটাই ইউনিক আর এতটাই স্পেশাল যে বলিউডে এই ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে একটা আস্ত সিনেমা তৈরি হয়ে গেছে। অক্ষয় কুমার, অনুপম খের এবং মনোজ বাজপেয়ী অভিনীত 2013 সালের ব্লকবাস্টার সিনেমা স্পেশাল 26। দেখুন, আইনের ভাষায় পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না, কিন্তু আমাদের আজকের এই কেসটা আদতেই একটা পারফেক্ট ক্রাইম। কারণ এই কেসের যে মাস্টারমাইন্ড মোহন সিং, ইন্ডিয়ান পুলিশ বা সিবিআই আজ অব্দি এই মোহন সিং এর একটা ছবি পর্যন্ত খুঁজে বার করতে পারেনি। না পাওয়া গেছে কোনো ফিঙ্গারপ্রিন্ট, না অন্য কোনো তথ্য। শুধু তাই নয়, এই মোহন সিং তো একটা ছদ্মনাম, তার আসল নামটা অব্দি এখনো খুঁজে বার করতে পারেনি পুলিশ। একদিকে মুম্বাইয়ের সব থেকে বেস্ট পুলিশ অফিসার, অন্যদিকে মুম্বাইয়ের সব থেকে দামি জুয়েলারি শোরুম, আর মাঝখানে কেবল একটা মানুষ, মোহন সিং। না কোনো বন্দুক, না কোনো অস্ত্র, শুধু কয়েকটা ভুয়ো আইডি কার্ড আর একটা বাসে করে আসা 26 জন ইয়াং ছেলে মেয়েকে নিয়ে পুরো সিস্টেমকেই বোকা বানিয়ে দিয়েছিল এই মোহন সিং। এটা যদি পারফেক্ট ক্রাইম না হয় তাহলে আর কোনটাকে পারফেক্ট ক্রাইম বলবেন? তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের স্পেশাল কেস, দ্য স্পেশাল 26 অথবা দ্য অপেরা হাউস হাইস্ট। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করব, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনার কেমন লাগছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই বিরাট পরিবারের একজন সদস্য হয়ে যান। আর যারা যারা অনেক দিন ধরেই আমাদের এই চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের আর কি বলি বলুন তো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এতদিন ধরে ভিডিও দেখছেন মানে ভিডিওগুলো অবশ্যই ভালো লাগছে, সেজন্যই দেখছেন। তো আপনার এই একটা ক্লিক কিন্তু আমাদের জন্য বিরাট বড় মোটিভেশন হতে পারে। তাই প্লিজ চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজকে করে দিন। করে দিয়েছেন? চলুন এবার ভিডিও শুরু করা যাক। 19শে মার্চ 1987, মুম্বাইয়ের একটা রোদ ঝলমলে সকাল। আগের দিন ইন্টারভিউতে সিলেক্ট হওয়া সেই স্পেশাল 26 জন ছেলে মেয়ে আজ দারুণ এক্সাইটেড। তারা সবাই আবার স্যুট বুট পরে পকেটে সেই নতুন সিবিআই এর আইডি কার্ড নিয়ে সকাল ঠিক 11টা নাগাদ এসে হাজির হলো তাজ হোটেলের সামনে। ওরা তখনও জানে না আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে ওরা এমন একটা ঘটনার সাক্ষী হতে যাচ্ছে যা গোটা দেশকে নাড়িয়ে দিতে চলেছে। মোহন সিং হোটেলেই তাদের জন্য অপেক্ষা করছিল। গতকালকে সেই গম্ভীর মানুষটা আজ যেন আরো বেশি সিরিয়াস। মোহন সবার প্রথমে সবাইকে একটা জায়গায় জড়ো করলেন, তারপর খুব নিচু কিন্তু স্পষ্ট গলায় একটা ছোটখাটো শপথ নেওয়ালেন, একদম সিনেমার মতো। মোহন ওই 26 জন ছেলে মেয়ের চোখের দিকে তাকিয়ে বললেন, আজ তোমাদের প্রথম ডিউটি, আমরা একটা নামি জুয়েলারি শোরুমে হানা দেব। আমাদের কাছে খবর আছে সেখানে প্রচুর পরিমাণে ইল্লিগাল সোনা আর ব্ল্যাক মানি লুকানো আছে। মনে রাখবে, তোমরা এখন ইন্ডিয়ান গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ। কোনো ভুল করা চলবে না, কেউ কারোর সাথে কোনো বাড়তি কথা বলবে না, যা ইনস্ট্রাকশন দেওয়ার আমি দেব, জাস্ট ফলো মাই লিড। এবার এই সব কিছু শুনে ওই 26 জন তখন ভাবছে, প্রথম দিনেই এত বড় একটা রেড, সত্যিই তো এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে। এরপর দুপুর 1:10 তাজ হোটেলের সামনে এসে দাঁড়ালো একটা চকচকে এসি লাক্সারি বাস। মোহন সিং নিজেই এই বাসটা ভাড়া করেছিলেন। তার প্ল্যানটা ছিল খুব সিম্পল কিন্তু মারাত্মক। তিনি জানতেন সিবিআই যখন রেড করতে যায় তারা বেশ দাপটের সাথেই যায়, তাই তিনি চেয়েছিলেন রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ বা সাধারণ মানুষ যখন দেখবে একটা লাক্সারি বাসে বসে একদল স্যুট বুট পরা লোক যাচ্ছে, তখন তারা এমনিই বুঝে যাবে এরা নিশ্চয়ই কোনো বড়সড় অফিসার। আর হলো ঠিক তাই। বাসটা যখন গেটওয়ে অফ ইন্ডিয়া ছাড়িয়ে অপেরা হাউসের দিকে যাচ্ছে, ওদের দেখে কেউ বিন্দুমাত্র সন্দেহ করেনি। তারপর দুপুর ঠিক 2:15 বাসটা এসে থামলো মুম্বাইয়ের সব থেকে পপুলার জুয়েলারি শোরুম ত্রিভুবন দাস ভীমজি জাবেরি বা সংক্ষেপে টিবিজির সামনে।
সবার প্রথমেই কমান্ডিং মোডে নামলেন মোহন সিং, আর তার পেছনে লাইন দিয়ে ২৬ জন স্পেশাল অফিসার। পুরো দলটা যখন শোরুমের কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকলো, দোকানের স্টাফ এবং কাস্টমাররা রীতিমতো থমকে গেল। সবার তখন মনে একটাই প্রশ্ন, এরা কারা? কিন্তু মোহন সিং কারোর দিকে না তাকিয়ে সোজাসুজি চলে গেলেন দোকানের মালিক প্রতাপ জাবেরির কেবিনের দিকে, এবং কেবিনে ঢুকেই খুব শান্তভাবে নিজের পকেট থেকে নিজের আইডি কার্ডটা বের করে প্রতাপ জাবেরিকে দেখালেন। তারপর গম্ভীর গলায় বললেন, মোহন সিং, সিবিআই, আপনাদের দোকানে রেড হবে। এই বলেই একটা সার্চ ওয়ারেন্ট প্রায় ছুঁড়ে দিলেন টেবিলের উপর। এবার আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সময়ের কথা বলছি সেটা ৮০-র দশক। ভারতে গোল্ড কন্ট্রোল অ্যাক্ট আর ফেরা নিয়ে সোনা ব্যবসায়ীদের মধ্যে তখন ছিল মারাত্মক ভয়। ইনকাম ট্যাক্স বা সিবিআই এর নাম শুনলেই বড় বড় ব্যবসায়ীদেরও অবস্থা খারাপ হয়ে যেত। তাই প্রতাপ জাবেরি ওই ওয়ারেন্টটা ঠিক করে পড়তেও পারেননি, কারণ মোহন সিং এর পার্সোনালিটির চাপে তিনি তখন রীতিমতো কাঁপছেন। যাই হোক, এরপর শুরু হলো আসল অপারেশন। মোহন সিং এর নির্দেশে পুরো শোরুমটা বদলে গেল একটা হাই সিকিউরিটি জোনে। প্রথমেই তিনি অর্ডার দিলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ দোকান থেকে বাইরে যেতে পারবে না। তারপর দোকানের সমস্ত ল্যান্ডলাইনের তারগুলো খুলে নিলেন, যাতে ভেতরের কোনো ইনফরমেশন বাইরে না যায়। এরপর মোহন দোকানের মালিককে বললেন, আপনার কাছে যে লাইসেন্সওয়ালা বন্দুকটা আছে সেটা আমাদেরকে জমা দিন, এবং কথা মতো প্রতাপ জাবেরিও নিজের বন্দুকটা এই অচেনা লোকটার হাতে তুলে দিলেন। এরপর এলো মোহন সিং এর সেকেন্ড অর্ডার, দোকানের সব শাটারগুলো নামিয়ে দিন আর সিসিটিভি ক্যামেরাগুলো এক্ষুনি বন্ধ করুন। এর পেছনে তার লজিক ছিল, যখন গোপন গয়নার নমুনা বা স্যাম্পল কালেক্ট করা হবে তখন বাইরে থেকে যেন কিছুই দেখা না যায়। এবার স্টাফরাও ভয়ে সাথে সাথেই শাটারটা নামিয়ে দিল, এবং এখন শোরুমের ভেতরটা বাইরের দুনিয়া থেকে পুরোপুরিভাবে ডিসকানেক্টেড। শোরুমের ভেতরে তখন পিন ড্রপ সাইলেন্স। প্রতাপ জাবেরি ভাবছে, আজ বোধহয় তার মাথায় শনি নাচছে। এরপর মোহন সিং তার আসল ট্রিকটা খাটালেন। তিনি ওই ২৬ জনকে পাঠিয়ে দিলেন আলাদা আলাদা কাউন্টারে। তাদের কাজ ছিল দোকানের স্টক রেজিস্টার চেক করা আর গয়নাগুলোর ট্যাগগুলোকে মিলিয়ে দেখা। ওই ২৬ জন তখন ঘাম ঝরিয়ে সমস্ত ডকুমেন্ট চেক করছে। একদিকে ওই ২৬ জন ভাবছে ওরা ট্রেনিং নিচ্ছে, আর অন্যদিকে দোকানের স্টাফরা ভাবছে তারা সিবিআই এর কড়া পাহারায় আছে। কিন্তু আসল সত্যিটা হলো, ওই ২৬ জন ছেলেই তখন দোকানের ৬০-৭০ জন স্টাফ আর কাস্টমারকে এক জায়গায় নজরবন্দি করে রাখছিল, যাতে মোহন সিং নিজের কাজটাকে নিশ্চিন্তে করতে পারেন। মোহন সিং খুব ভালো করেই জানতেন একা একা এত লোককে সামলানো অসম্ভব, তাই তিনি একদল শিক্ষিত ছেলেমেয়েকে ব্যবহার করছিলেন হিউম্যান শিল্ড হিসেবে। মোহন সিং এবার নিজে শোকেসের কাছে গিয়ে পাকা জহুরির মতো সবচেয়ে দামি হীরা আর সোনার গয়নাগুলো বেছে নিতে শুরু করলেন। তিনি সাথে করে এনেছিলেন অনেকগুলো ছোট ছোট প্লাস্টিকের ব্যাগ। একটা একটা করে গয়না ব্যাগে ভরছেন আর তাতে সরকারি সিল মেরে দিচ্ছেন। এক এক করে বেশ কিছু গয়না প্যাক করার পর তিনি সেগুলোকে একটা বড় ব্রিফ কেসে ভরে নেন। মোহন সিং এই গয়নাগুলো প্যাক করার সময় এমনভাবে নোট নিচ্ছিলেন, তাকে দেখে মনে হচ্ছিল তিনি এক এক পিসের হিসেব রাখছেন। বাই দ্য ওয়ে, সেই সময়কার হিসেব অনুযায়ী ওই ব্রিফ কেসে তখন প্রায় ৩৫ লক্ষ টাকার গয়না এবং ৩,৭৫,০০০ টাকা। ১৯৮৭ সালের নিরিখে দেখলে আজকের দিনে সেটার ভ্যালু হবে প্রায় কয়েক কোটি টাকার সমান। আরেকটা মজার কথা কি জানেন, এই পুরো সময়টাতে মোহন সিং একবারের জন্য নিজের গলা চড়াননি, এমনকি কাউকে হুমকিও দেননি। তিনি যখন ক্যাশ কাউন্টার থেকে নিজের হাতে টাকাগুলো নিচ্ছিলেন তখন ক্যাশিয়ারকে বলেছিলেন এই টাকার ইনভেন্টারি রিপোর্ট পরে হেডকোয়ার্টারে সাবমিট করা হবে। এবং ফাইনালি সব কিছু গোছানো হয়ে গেলে মোহন সিং তার ঘড়ির দিকে তাকালেন। ঘড়িতে তখন বেলা ৩:১০। মানে অপারেশন শুরু করার ঠিক ৪৫ থেকে ৫০ মিনিটের মাথায় তিনি কাজ শেষ করে ফেললেন। আগে হ্যাঁ, মাত্র ৪৫ মিনিটে তিনি একটা গোটা জুয়েলারি শোরুম খালি করে দিলেন, অথচ কারোরই টু শব্দটুকু করার ক্ষমতা হলো না। যাই হোক, সব শেষে মোহন সিং তার টিমের দিকে তাকিয়ে বললেন, তোমরা যে যেখানে আছো সেখানেই থাকো, একদম নড়বে না। আমি পাশের আরেকটা দোকানের রেট চলছে সেটা একটু চেক করে এক্ষুনি ফিরে আসছি।
আমি আসার পর আমরা সবাই একসাথে মিলে হেডকোয়ার্টারে ফিরে যাব। ওই ২৬ জন যুবক যুবতী তখন একদম রোবটের মতো দাঁড়িয়ে আছে, তাদের চোখে ডিউটি করার নেশা। মোহন সিং ওই ব্রিফকেসটা নিয়ে শোরুমের বাইরে বেরিয়ে গেলেন। বাইরে তখনও সেই লাক্সারি বাসটা ওয়েট করছে। তিনি শান্তভাবে ওই বাসে উঠলেন এবং ড্রাইভারকে বললেন, তাজ হোটেল চলো। তাজ হোটেলের সামনে পৌঁছে এক ফোঁটাও সময় নষ্ট না করে মোহন তাড়াতাড়ি করে একটা ট্যাক্সি ধরলেন এবং ট্যাক্সিকে বললেন, ভিলে পার্লের ওদিকে চলো। ট্যাক্সিতে ওঠার পর মুম্বাই শহরের সেই ট্রাফিকের ভিড়ে মোহন সিং আর তার সাথে থাকা কোটি কোটি টাকার গয়না সবকিছুই কোথাও যেন গায়েব হয়ে গেল। ওদিকে শোরুমের ভেতরে তখন সেই ২৬ জন যুবক যুবতী চাতক পাখির মতো বসে আছে তাদের বসের জন্য। তারা ভাবছে বস এক্ষুনি আসবে আর তাদের আজকের প্রথম দিনের কাজের জন্য তাদের প্রশংসা করবে। কিন্তু তারা তখন গুণাক্ষরেও টের পায়নি তাদের এই বস তখন মুম্বাই শহরের ম্যাপ থেকে রীতিমতো গায়েব হয়ে গেছে। ঘড়িতে তখন বিকেল ৪:১০। মোহন সিং পাশের দোকান থেকে আসছি বলে বেরোনোর প্রায় ১ ঘন্টা কেটে গেছে। আর এদিকে শোরুমের ভেতরে সেই ২৬টা ছেলে মেয়ে তখনও স্ট্যাচুর মতো দাঁড়িয়ে। কিন্তু দোকানের মালিক প্রতাপ জাবেরির মাথায় তখন অন্য চিন্তা ঘুরছে। তিনি ভাবছিলেন, সচরাচর এরকম সিবিআই রেড হলে অফিসার ইনচার্জ এইভাবে কখনো পুরো টিমকে ফেলে রেখে উধাও হয়ে যান না। তার উপর মোহন সিং সমস্ত গয়নাগুলোকে নিজের সাথে নিয়ে বেরিয়েছেন। এই সন্দেহটা ধীরে ধীরে ভয়ে বদলে গেল। প্রতাপ জাবেরি চুপচাপ দোকানের ভেতর থেকে অন্য একটা ফোন নাম্বার থেকে লোকাল পুলিশ স্টেশনে ফোন করলেন। এবার দেখুন, সিবিআই যখন সাধারণত এরকম কোনো রেড করতে যায় তখন লোকাল পুলিশকে আগে ইনফর্ম করতে হয়, কিন্তু অদ্ভুতভাবে পুলিশ স্টেশনের কাছে এই রেডের কোনো ইনফরমেশনই ছিল না। আর তাই এই খবরটা পাওয়া মাত্রই সাথে সাথে পুলিশের গাড়ি এসে পৌঁছায় ওই শোরুমের সামনে। কিন্তু পুলিশ যখন শোরুমের ভেতরে ঢুকে তারাও রীতিমতো শকড হয়ে যায়। তারা দেখে শোরুমের মধ্যে অলরেডি স্যুট বুট পরা ২৬ জন ছেলে মেয়ে একদম অফিসারদের মতো গম্ভীর হয়ে দোকান পাহারা দিচ্ছে। সেই সময় এই কেসটার ইনভেস্টিগেশনের দায়িত্বে ছিলেন তৎকালীন মুম্বাই পুলিশের ওয়ান অফ দ্য বেস্ট অফিসার অরবিন্দ ইনামদার। তো অফিসার ইনামদার যখন ভেতরে ঢুকলেন তিনি এক পলকেই বুঝে গেলেন যে কোথাও একটা বড় মাপের ঘাপলা আছে। তিনি ওই ছেলে মেয়েদেরকে ধমক দিয়ে জিজ্ঞেস করলেন, কে তোমরা, এখানে কি করছো? তখন ওই ছেলে মেয়েরা খুব কনফিডেন্সের সাথে উত্তর দেয়, স্যার আমরা সিবিআই এর অফিসার, আমাদের সিনিয়র মোহন সিং এর আন্ডারে এখানে রেড চলছে। অফিসার ইনামদার তো আকাশ থেকে পড়লেন, কে এই মোহন সিং? এরপর তিনি জেরা শুরু করলেন ওই ২৬ জন যুবক যুবতীকে এবং তারা একে একে বলতে শুরু করলো একদম ইন্টারভিউ থেকে এখানে আসা অবধি যা যা হয়েছে সবকিছু। এরপর যখন দেখা গেল সিল করা গয়নার একটা পিসও ওখানে নেই আর মোহন সিং প্রায় কয়েক কোটি টাকার মাল নিয়ে চম্পট দিয়েছে, তখন আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো সাধারণ চুরি নয়, এটা রীতিমতো একটা মাস্টার স্ট্রোক। এরপর শুরু হলো ইনভেস্টিগেশন। অরবিন্দ ইনামদার আর তার টিম প্রথমেই ফোকাস করলেন মোহন সিং এর ফেলে যাওয়া জিনিসের উপর। সবচেয়ে বড় ক্লু ছিল সেই আইডি কার্ড আর সরকারি সিল। ইনামদার সাহেব খুব মন দিয়ে ওই কার্ডগুলোকে পরীক্ষা নিরীক্ষা করলেন এবং দেখলেন কার্ডে অশোক স্তম্ভের ছবি থাকলেও সেটার কোয়ালিটি ছিল অত্যন্ত চিপ বা নিম্নমানের। এমনকি কার্ডের যে কাগজ সেটার মানও ছিল খুব খারাপ। আর যে সিলগুলো মোহন সিং গয়নার প্যাকেটের উপর মেরেছিল সেগুলোও কোনো সরকারি অফিস থেকে আনা হয়নি। এরপর পুলিশ হানা দিল সেই লাক্সারি বাসের খোঁজে। বাসের ড্রাইভারকে জেরা করে জানা গেল লোকটি তাকে বলেছিল সে একজন সিবিআই অফিসার। লোকটা খুব মেপে মেপে কথা বলে, পরনে দামি স্যুট আর চোখে সবসময় চশমা, ব্যাস এর বাইরে আর কোনো ইনফরমেশন দিতে পারেনি বাস ড্রাইভার। এবার পুলিশের টার্গেট সেই ট্যাক্সি ড্রাইভার যে মোহন সিংকে তাজ হোটেলের সামনে থেকে ভিলে পার্লে এলাকায় ছেড়েছিল। এবার তাকে জিজ্ঞাসাবাদ করতে সে শুধু এটুকু বলে, আমার মনে হয় ট্যাক্সি থেকে নেমে মোহন একটা অটো ধরেছিল। ব্যাস সাথে সাথে শুরু হয় চিরুনি তল্লাশি। শয়ে শয়ে অটো চালককে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কেউই মোহন সিং এর ব্যাপারে কিছুই বলতে পারল না। এবার পুলিশ চেক করলো তাজ হোটেলের রেজিস্টার। সেখানে নাম ছিল মোহন সিং, ঠিকানা কেরালার ত্রিভেন্দ্রম। মুম্বাই পুলিশের একটা স্পেশাল টিম সাথে সাথে কেরালা পৌঁছে গেল।
কিন্তু সেখানে গিয়েও তারা যেটা দেখলো তাতে তাদের ভিমরি খাওয়ার জোগান। ওই ঠিকানায় মোহন সিং নামে কেউ কোনোদিন ছিলই না, পুরো অ্যাড্রেসটাই ফেক। যাই হোক, এবার হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করার পালা। যদিও সেই আমলের সিসিটিভি ফুটেজ এখনকার মতো এত চকচকে ছিল না, আর মোহন সিং এতটাই ধূর্ত ছিল যে সে সব সময় চশমা আর টুপি পরে থাকতো। তার ফলে কোনো সিসিটিভি ফুটেজে তাকে স্পষ্টভাবে দেখা যায়নি। যাই হোক, তো এইসবের মাঝখানেই পুলিশের মাথায় আরেকটা নতুন আইডিয়া এলো। তারা ভাবলো মোহন সিং হয়তো অটো নিয়ে এমন কোনো গোপন আস্তানায় গেছে যেখান থেকে কোনো ট্রেন বা প্লেনে করে সে মুম্বাই ছেড়ে পালিয়ে গেছে। আর সেই সময় মুম্বাইয়ের স্মাগলারদের প্রিয় জায়গা ছিল দুবাই। এরপর ইনামদার সাহেবের নির্দেশে পুলিশের একটা স্পেশাল টিম দুবাই পর্যন্ত গিয়েছিল এই কেসের তদন্ত করতে। তারা ভেবেছিল হয়তো কোনো গোল্ড স্মাগলিং গ্যাংয়ের সাথে মোহন সিং এর যোগাযোগ আছে, কিন্তু সেখানে গিয়েও কোনো লাভ হলো না। মোহন সিং নামে কোনো ব্যক্তির অস্তিত্ব বা ওই পরিমাণ সোনা কোথাও বিক্রি করার কোনো খবরই পাওয়া গেল না সেখানে। এবার অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে ফরেনসিক বা কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। পুলিশ ওই শোরুমের গ্লাস কাউন্টারে আর শোকেসে অনেকগুলো আঙুলের ছাপই পেয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে 1987 সালে আজকের মতো কম্পিউটারে আঙুলের ছাপ মেলানোর মতো এরকম টেকনোলজি ছিল না। আর মোহন সিং এর যেহেতু আগে কোনো পুলিশ রেকর্ড ছিল না, তাই ওই ছাপ কার সেটা বের করা ছিল খড়ের গাদায় সূচ খুঁজে বার করার মতো ব্যাপার। তাছাড়াও মোহন সিং কোনো গ্লাভস ব্যবহার করেনি ঠিকই, কিন্তু বেশিরভাগ সময় সে রুমাল ব্যবহার করেছিল, তাই কোথাওই স্পষ্টভাবে তার হাতের ছাপ পাওয়া যায়নি। এবং এরকম তদন্ত করতে গিয়ে পুলিশ আরও একটা হাড়হিম করা তথ্য জানতে পারে যা সবাইকে রীতিমতো অবাক করে দেয়। এটাকে বলা হয় ড্রেস রিহার্সাল। পুলিশ রেকর্ডে দেখা গেল ওই দিন থেকে ঠিক 1 বছর আগে, মানে 1986 সালেও টাইমস অফ ইন্ডিয়াতে হুবহু এরকমই একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেদিন অনেক ছেলে মেয়ে তাজ হোটেলে ইন্টারভিউ দিতে এসেছিল, কিন্তু মোহন সিং তখন কোনো রেড করেননি। এর মানে কি জানেন? মোহন সিং 1 বছর ধরে এই রেডটার প্ল্যান করছিল এবং পুলিশের রেসপন্স টাইম স্টাডি করছিল। এছাড়া মোহন সিং অপারেশনটা করেছিল একদম দুপুর 2:15 কারণ ওই সময় বেশিরভাগ মানুষ খাওয়া দাওয়ার পর একটু ঝিমিয়ে থাকে, আর রাস্তাঘাটও তুলনামূলকভাবে ওই সময় একটু ফাঁকা থাকে। তবে এত কিছুর পরেও অরবিন্দ ইনামদারের মতো তুখোর অফিসাররাও শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হলেন। কেন জানেন? কারণ মোহন সিং এর কোনো ক্রিমিনাল নেটওয়ার্ক ছিল না, সে কোনো গ্যাংস্টার বা ডন ছিল না, সে ছিল একজন হোয়াইট কলার ক্রিমিনাল। কোনো খবরি বা ইনফরমার তার কোনো খবর দিতে পারেনি, কারণ মোহন একাই ছিল তার টিমের মাথা এবং পা। দ্বিতীয়ত, সেই সময় এত টেকনোলজিও ছিল না। আজ এরকম ঘটনা ঘটলে কোনো ফোনের টাওয়ার লোকেশন বা ব্যাংক ট্রানজ্যাকশন ফলো করে কিছু একটা করা যেত, কিন্তু সেই সময় মোহন সিং সব কাজ করেছিল ক্যাশ দিয়ে। আর সেই যে ভুয়ো আইডি কার্ড বা সিলগুলো বানিয়েছিল, সেগুলো কোন দোকান থেকে বানিয়েছিল সেটা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আর এই সব কিছুর মধ্যে সব থেকে বড় কনফিউশন ছিল ওই 26 জন সাক্ষী। পুলিশ তাদেরকে বারবার জিজ্ঞাসাবাদ করে একটা স্কেচ বানানোর চেষ্টা করেছিল, কিন্তু ওই 26 জনের জবানবন্দিতে 26 রকমের বর্ণনা উঠে আসে। কেউ বলে লোকটা লম্বা, আবার কেউ বলে মাঝারি, কেউ বলে তার চশমা মোটা, কেউ বলে পাতলা। মোহন সিং ছিলেন এমন একজন সাধারণ চেহারার মানুষ যাকে আলাদা করে চেনা খুব কঠিন। তিনি খুব সহজেই হাজার হাজার সাধারণ মানুষের মধ্যে মিলিয়ে যেতে পারতেন, আর এটাই ছিল মোহন সিং এর ইউএসপি। তো ছোট্ট করে বলতে গেলে মোহন সিংকে ধরতে না পারার মূল কারণ হলো তার ওয়ান ম্যান অপারেশন। তিনি খুব ভালো করেই জানতেন যে সিস্টেমের সব থেকে বড় উইকনেস হলো মানুষের পাওয়ার বা অফিসারের প্রতি অন্ধভক্তি। তিনি কাউকে কোনোদিন বিশ্বাস করেননি, কারোর সাথে নিজের আসল পরিচয় শেয়ার করেননি, আর এই চূড়ান্ত গোপনীয়তায় তাকে পুলিশের নাগালের বাইরে নিয়ে গেছিল। মুম্বাই পুলিশের ফাইলগুলোতে এই কেসটা আজও একটা আনসলভড কেস হিসেবেই পড়ে আছে। অরবিন্দ ইনামদারের মতো অফিসাররাও স্বীকার করেছিলেন যে অপরাধী যদি যথেষ্ট বুদ্ধিমান হয় তবে সে কোনো চিহ্ন ছাড়াই পালিয়ে যেতে পারে। মোহন সিং স্রেফ একটা বিজ্ঞাপন আর কয়েকটা ভুয়ো আইডি কার্ড দিয়ে পুরো দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাওয়ার মতো মিলিয়ে গিয়েছিলেন। আজ ওই ঘটনার প্রায় 38 বছর পেরিয়ে গেছে, কিন্তু মোহন সিংকে আজও খুঁজে পাওয়া যায়নি। তবে 19শে মার্চের সেই ঘটনার খবর যখন পরের দিন খবরের কাগজে হেডলাইন হয়ে বের হয়,
তখন মুম্বাইয়ের জুয়েলারি মার্কেটে রীতিমতো হাহাকার পড়ে যায়। জহুরিরা রীতিমতো দোকান খুলতে ভয় পাচ্ছিলেন। সবার মনে তখন একটাই আতঙ্ক, মোহন সিং কি আবার আসবে? তবে এই ঘটনার পর গোটা দেশ জুড়ে জুয়েলারি শোরুমগুলোতে সিকিউরিটির একটা বিরাট পরিবর্তন আসে। আগে যেখানে শুধু একজন দারোয়ান থাকলেই চলতো, এখন সেখানে মেটাল ডিটেক্টর আর কড়া পাহাড়ের ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনার পর ভারত সরকারও নড়ে চড়ে বসেছিলেন। সরকারি রেড বা তদন্তের নিয়মেও বদল আনা হয়। বলা হয় যে এর পর থেকে যে কোনো কেন্দ্রীয় তদন্ত সংস্থা যদি হানা দেয়, তার আগে লোকাল পুলিশ স্টেশনে অবশ্যই ইনফর্ম করতে হবে। যাই হোক, মোহন সিং হয়তো আজ বেঁচে নেই, অথবা মুম্বাইয়ের কোনো ভিড়ে অন্য কোনো নামে নিশ্চিন্তে বসে আছেন, কিন্তু ভারতের অপরাধের ইতিহাসে তিনি এমন এক ছায়া হয়ে রয়ে গেছেন, তাকে ধরা কোনোদিন সম্ভব হয়নি। আসলে বন্দুক নয়, মানুষের মাথায় যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ অস্ত্র, তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই কেসটা। যাই হোক, এই কেসটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যখন এই কেসটা নিয়ে রিসার্চ করছিলাম, আমার তো বেশ এক্সাইটিংই লাগছিল, এবং আমার সব থেকে এটা ভেবে হাসি পাচ্ছিল যে এখানে এই কেসের মধ্যে সব থেকে বড় বোকা হলেন ওই 26 জন ছেলে মেয়ে, যারা মানে সরকারি চাকরির আশায় তারা হয়তো অন্য কোথাও চাকরি করতো, তারা সেই চাকরি ছেড়ে চলে এসছে এখানে, এবং এখানে এসে এরকম একটা অবস্থা। যাই হোক, এই কেসটা খুব ইন্টারেস্টিং একটা কেস, এবং এরই সাথে আমাদের ইন্ডিয়াস বিগেস্ট হাইস্টের এই 3rd এপিসোড এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই সাবধানে থাকবেন।